নরসিংদী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই ক্লাসে উপস্থিত সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব ক্রীতদাসের হাসি ও বাঙালি মুসলমানের স্বাধীনতা স্বপ্ন। অর্থাৎ প্রথমেই আমরা ক্রীতদাসের হাসি উপন্যাসের কাহিনী সংক্ষেপ আলোচনা করব এবং এরপরে আমরা দেখাবো ক্রীতদাসের হাসির নায়ক তাতারী এর সাথে বাঙালি মুসলমান এদের যে স্বপ্ন আছে, স্বাদ আছে, ইচ্ছা আছে এবং স্বপ্ন ভঙ্গের যন্ত্রণা আছে, সেটা কোথায় কোথায় মিলে যায়, একু অভিন্ন হয়ে যায়, সেই ব্যাপারটা আমরা আজকে আলোচনা করতে চেষ্টা করব। কথা না বাড়িয়ে প্রথমে আমরা কাহিনী সংক্ষেপে চলে যাচ্ছি। এমন অনেক সময় আসে যখন লেখককে কলম ছেড়ে অস্ত্র ধরতে হয়। এরকম দুঃসময়ে বেশিরভাগ লেখক অবশ্য কলমটাকে অস্ত্র বানিয়ে নেন, তারপর লেখেন রক্তে লেখা। কোনো কোনো লেখক আবার কলমকে ঝাড়ুতে পরিণত করেন, তারপর লেগে যান সমাজের ময়লা পরিষ্কার করতে। কথা সাহিত্যিক শওকত ওসমানের নিজের মতে তিনি ছিলেন এই শেষের দলে। নিজেকে তিনি ঝাড়ুদার লেখক মনে করতেন। তার নিজের ভাষায় সমাজ সংস্কারের কলমকে তিনি ঝাড়ুর মতো ব্যবহার করেছেন। আমাদের হিংস্র সমাজ ও রাষ্ট্রের মুখোমুখি দাঁড়ানোর বদলে তিনি পরিহাস ও বিদ্রূপকে বেছে নিয়েছিলেন তার সাহিত্যের উপাদান হিসেবে। ক্রীতদাসের হাসি তেমনি একটি বিদ্রূপ সাহিত্য। নিঃসন্দেহে এটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ক্লাসিক উপন্যাস। সাহিত্যিক সমালোচকদের দৃষ্টিতে এটি তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। লেখক নিজেও সেরকমই মনে করতেন। ক্রীতদাসের হাসি উপন্যাস হলেও এর উপস্থাপনায় লেখক আমাদের একটু নতুন ফর্মের সাথে পরিচয় করিয়ে দেন অথবা সৃষ্টি করেন। বাংলা সাহিত্যে এরকম না উপন্যাস না নাটক রূপের উপস্থাপন আগে কেউ করেছেন বলে মনে হয় না। অর্থাৎ এই উপন্যাসের মধ্যে আমরা নাটকের ফর্ম পাই, আবার উপন্যাসের ফর্ম পাই। ক্রীতদাসের হাসি একটি সফল নিরীক্ষা। লেখক এখানে কেবল উপন্যাসের ফর্ম নিয়ে নিরীক্ষা চালাননি, নিরীক্ষা চালিয়েছেন সময়কে নিয়েও। বইটি প্রথম প্রকাশিত হয় 1962 সালে। পাকিস্তানে তখন চলছিল ফিল্ড মার্শাল আইয়ুব খানের সামরিক শাসন। বক্তব্যের সহজ পথ বন্ধ হয়ে যাওয়ায় রূপকের আশ্রয় নিয়ে লেখক আইয়ুব খানের সামরিক শাসন ও বাঙালিদের স্বাধীনতা স্বপ্নকে বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, যথাক্রমে খলিফা হারুনুর রশিদ ও হাফসি গোলাম তাতারীর মাধ্যমে। হাফসি গোলাম তাতারীর প্রেমে পড়ে আর্মানীয় দাসী মেহেরজান, আর তাদের মিলনে সাহায্য করেন রাজমহিষী জুবাইদা। তিনি মেহেরজানকে প্রণয় উদ্দেশ্যে তাতারীর কাছে পাঠিয়ে দেন এবং তার সাথে একটি আংটি দিয়ে এটাও নিশ্চিত করেন যে যেন দারোয়ানদের বাধা পেরিয়ে মেহেরজান ঠিক তাতারীর কাছে পৌঁছতে পারে। উপন্যাসের একেবারে শুরুর এই অংশটা বেশ তাৎপর্যপূর্ণ। একজন ক্রীতদাস ও একজন ক্রীতদাসীর প্রেমের ব্যাপারে খলিফার স্ত্রীর খুশি হওয়া ও তাদের মিলন নিশ্চিত করার চেষ্টাকে কেবল নারীর কোমল হৃদয়বোধ দিয়ে দেখার কারণ নেই। রানী নিজেও স্বাধীন না, তিনিও খলিফার আজ্ঞাবহ, কিন্তু তার মন সে আজ্ঞা মানতে চায় না। বিদ্রোহ করতে চায়, কিন্তু বিদ্রোহ করার শক্তি রানীর নেই। তাই প্রাসাদের নিয়ম তথা খলিফার আদেশ লঙ্ঘন করার মাধ্যমেই তা প্রকাশ পায়। বেগমের সাহায্য নিয়ে তাতারী ও মেহেরজান রাজপ্রাসাদের বাইরে দেয়াল ঘেঁষে দাঁড়ানো হাফসি গোলামের আবাসে তাতারীর গৃহে প্রতিদিন তারা মিলিত হয়। সেখানে মিলনের আনন্দে তারা প্রাণ খুলে হাসে। এক রাতে খলিফা হারুনুর রশিদ সেনাপতি মসরুরকে নিয়ে রাজপ্রাসাদের বাগানে বেড়াতে বের হলে হাফসি গোলামদের আবাস থেকে হাসি শুনতে পান।
গোলামদের এমন প্রাণ খোলা হাসিতে বিস্মিত হন খলিফা। তিনি নিজে বাগদাদের বাদশাহ হয়েও হাসতে পারছেন না, অথচ তার প্রাসাদের বাইরে কেউ এমন সুখ ডগমগ হাসি হাসতে পারে? এটা এতে সে বিস্মিত হয়ে যাচ্ছে। খলিফার এমন বিস্ময়ে সেনাপতি তাকে বলেন, আমিরুল মুমিনিন, ওরা সুখ পায় না, কিন্তু সুখের মর্ম বোঝে। মনুষ্যত্বহীন কিন্তু মনুষ্যত্বের আস্বাদ পায়, তাই ওরা হাসে। ঈর্ষা ও আক্ষেপে আক্রান্ত খলিফা কোনো কাজে মন দিতে পারেন না। তার কানে কেবলই হাফসি গোলামের হাসি শুনতে পান তিনি। তিনি কেবলই ভাবেন, কেন বাগদাদের অধীশ্বর হয়েও তিনি এরকম প্রাণ খোলা হাসি হাসতে পারছেন না। তিনি নিজেও যদি এমন হাসি হাসতে পারতেন, তাহলে তার ভালো লাগতো। পরের রাতে সেনাপতিকে নিয়ে তিনি আবার বের হন হাসির উৎস সন্ধানে। সে রাতে তিনি জানতে পারেন এ হাফসি গোলাম তাতারি ও বাদী মেহেরজানের প্রণয়জনিত হাসি। তৃতীয় দিন তিনি তাদেরকে তাতারির ঘরে হাতে নাতে ধরে ফেলেন। জেনার অপরাধে তাদেরকে শাস্তি প্রদান করতে উদ্যত হন, কিন্তু জানতে পারেন যে রাজমহিষী জুবাইদা তাদেরকে বিয়ে দিয়েছে। তখন সবাইকে অবাক করে দিয়ে খলিফা মেহেরজান ও তাতারিকে দাসত্ব থেকে মুক্ত করে দেন। তিনি ঘোষণা করেন, এটি তাদের হাসির পুরস্কার। তিনি মেহেরজানকে অন্দরমহলে পাঠিয়ে দেন এবং তাতারিকে বাগদাদ শহরের পশ্চিমে একটি বাগিচার মালিক করে দেন। এর পরিবর্তে তিনি তাতারির হাসি দেখতে চান, কিন্তু তাতারি হাসতে পারে না। এই যে তাদের দুজনকে ভাগ করে দেয়া হলো, এটা ঠিক বাংলার দুভাগ হওয়ারকে ইঙ্গিতায়িত করছে। আবার এই যে তাতারিকে একটি শহর দেয়া হলো মালিক বানিয়ে, আসলে কিন্তু তাতারি প্রকৃত মালিক হননি, ওখানেও খলিফার আদেশই চলে। তিনি কেবল আসলে মূলত দেখভাল করার সুযোগটাই পেলেন। এখানেও সেই দেশ বিভাগের পর আমরা যে পাকিস্তানের সাথে একত্র হলাম, আমাদের যে ভূখণ্ড পড়লো বাংলা, ওটা পড়লো পশ্চিম পাকিস্তান। এখানেও বাঙালি মুসলমানদের ঠিক একই রকম দশা হয়েছিল তাতারের মতো। এই ইঙ্গিতটা এখানে দেয়া হয়েছে। বাঙালি মুসলমানরাও নিজেদের মতো করে কোনো কিছুই করতে পারতো না, যেমন পারেনি তাতারি। খলিফা তাতারির হাসি দেখার জন্য উদগ্রীব হন, কিন্তু মেহেরজানবিহীন তাতারি আর হাসতে পারে না। খলিফার অনেক প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি শেষ পর্যন্ত এটা বলেন যে তাতারি যদি তার সম্মুখে হাসতে না পারে, সে যেন বারান্দায় গিয়ে একটু হাসে। খলিফার ওই হাসি শুনলেই চলবে। তাতারি তাতেও ব্যর্থ হয়। খলিফা রেগে গিয়ে তাতারিকে হত্যার আদেশ দেন। একসময় কবি আবু নওয়াজ বলেন, আলাম্পনা, আমি কবি, আপনি জানেন। তাতারি নাফরমানের গর্দান নেওয়া উচিত, কিন্তু এর অপরাধ কতটুকু বিচার করে দেখা হোক। ও হাসছে না, কিন্তু হাসির জন্য ওয়াক্ত লাগে, যেমন নামাজের জন্য প্রয়োজন হয়। কবির কথায় খলিফা সেদিন তাতারিকে ছেড়ে দেন বটে, তবে তিনি আবার আসবেন বলে জানান এবং সেদিন তাতারিকে হাসতেই হবে এই শর্ত দিয়ে দেন। তাতারির মুখে হাসি ফোটানোর জন্য খলিফা বাগদাদের শ্রেষ্ঠ সুন্দরী নর্তকী বোসয়ানাকে পাঠান তাতারির কাছে। তিনি বোসয়ানাকে এই শর্ত দেন যে যদি সে তাতারির মুখে হাসি ফোটাতে ব্যর্থ হয়, তবে তাকে হত্যা করা হবে। বোসায়ানার নগ্ন দেহের আহ্বানকেও ফিরিয়ে দেয় তাতারি। ব্যর্থ বোসায়ানা জানতে চায়, তাতারি যেহেতু এখন আর গোলাম নয়, তাহলে এখান থেকে কেন পালাচ্ছে না। উত্তরে তাতারি বলে, বাহ বোসায়ানা, এই ধন দৌলত দেখে প্রথম রাতে আমিও ভুলেছিলাম, পরে সব বুঝে ভাবলাম পালাই। মগরবের সময় শহরের ফটক থেকে বেরোতে যাব, দেখলাম শাস্ত্রী বললে এই শহরের বাইরে যেতে পারবেন না, খলিফার হুকুম। আমি কেমন স্বাধীন, বুঝেছ? এখানেও ঠিক সেই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের অবস্থাটা ফুটে উঠেছে। বাঙালিরা যাতে ওই সময় স্বাধীন হলেও, নামে মাত্র দেশ স্বাধীন হলেও
নিজস্ব স্বাধীনভাবে কাজকর্ম করা, ব্যবসা বাণিজ্য করা, নিজেদের মত প্রকাশ করার অধিকার তারা পায়নি। ঠিক যেমন আমাদের তাতারির স্বাধীনতা নেই। এরপর বলছে, এই বান্দি বান্দা মুজরানি ইমারতের মধ্যে আমি স্বাধীন। একটা মোরগকে কতগুলো মুরগির সঙ্গে খুল্লার মধ্যে রেখে দেওয়ার মতো। বোসায়না ফিরে যায় এবং আত্মহত্যা করে। বোসায়নার মৃত্যুর জন্য খলিফা তাতারিকে দায়ী করেন এবং তাকে কারাগারে পাঠিয়ে দেন। তাতারির দোষ প্রমাণিত নয় এমন কথা বলে কবি নওয়াজেরও গর্দান নেয়ার হুমকি দেন খলিফা। প্রহারে প্রহারে ছিন্ন ভিন্ন শরীরে শৃঙ্খলাবদ্ধ তাতারিকে খলিফার মহলে আনা হলো সেই ছিন্ন ভিন্ন তাতারিকে। খলিফা তার কাছে একটিবারের জন্য হাসার অনুরোধ করেন, কিন্তু তাতারি মুখ দিয়ে গড় গড় শব্দ ছাড়া আর কিছুই বের হয় না। ক্রীতদাসের হাসি শুনতে চেয়েও সেই হাসি শুনতে না পাওয়ার অপমানে খলিফা তাতারিকে চূড়ান্ত অপমান করার জন্য মেহেরজানকে সামনে নিয়ে আসে। মেহেরজান এখন আর বাদী নয়, তার প্রেমিকাও নয়, খলিফার বেগম। তাকে দেখে তাতারি এখন আর হাসে না। একসময় মেহেরজানকে কক্ষ থেকে বের হওয়ার আদেশ দেন খলিফা, আর তখনই তাতারির মুখ খোলে। সে খলিফার নাম ধরে সম্বোধন করে। এতে খলিফা অপমানিত বোধ করেন এবং তাতারিকে চাবুক চালানোর আদেশ দেন। চাবুকের মার খেতে খেতেই তাতারি বলে, শোন হারুনুর রশিদ, দিরহাম দৌলত দিয়ে ক্রীতদাস গোলাম কেনা চলে, বান্দি কেনা সম্ভব, কিন্তু ক্রীতদাসের হাসি না। এরই সাথে তাতারির মৃত্যু ঘটে। কবি নওয়াজ বলে, আমিরুল মুমিনিন, হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি। তাতারিকে যতই ধন দৌলত জায়গা সম্পত্তি দেয়া হোক না কেন, আসলে তার কাঙ্ক্ষিত জিনিস তো তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সব থেকে তাতারির কাছে যে মূল্যবান বস্তু ছিল, সেই মেহেরজান, তাকেই তো কেড়ে নেওয়া হয়েছে। তার মানে তার মনে তো আর কোনো সুখ নেই। সুখ বিহনে কারো মুখ থেকেই হাসি বেরোতে পারে না। এখানে সেই ব্যাপারটাকে প্রতিকায়িত করা হলো। কাহিনী আমাদের এখানেই শেষ। আমরা যদি উপন্যাসটির চরিত্র ও ঘটনাগুলোকে বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো শওকত ওসমান স্বেচ্ছাচারী শাসক খলিফা হারুনুর রশিদ চরিত্রটির মাধ্যমে পাকিস্তানের তখনকার স্বেচ্ছাচারী স্বৈরশাসক আইয়ুব খান তথা পশ্চিম পাকিস্তানি স্বৈরতান্ত্রিক মানসিকতাকে উপস্থাপন করেছেন। আর বাঙালিদের তথা মুসলিমদের চিন্তা চেতনার প্রতিফলিত হয়েছে তাতারি চরিত্রের মাধ্যমে। তাহলে আমরা পেলাম স্বৈরশাসক আইয়ুব খান মানে হচ্ছে আমাদের হারুনুর রশিদ, এবং এই হারুনুর রশিদের সকল স্বেচ্ছাচারী নিয়ম কানুন, তার স্বেচ্ছাচারিতা, সেটা ছিল সেই পশ্চিম পাকিস্তানিদের যে শোষণমূলক নিপীড়নমূলক মানসিকতা ছিল, তারই বহিঃপ্রকাশ। আর আমরা তাতারির মাধ্যমে পাবো আমাদের বাঙালি মুসলিমদের চিন্তা চেতনার যে প্রতিফলন। তারা যে একটু স্বাধীনভাবে থাকতে চেয়েছিল, তারা যে প্রকৃত স্বাধীনতা খুঁজেছিল, কিন্তু তারা স্বাধীনতা খুঁজেও প্রকৃত স্বাধীনতা আসলে পায়নি। তার জন্যই বাঙালিদের, তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিদের মনে কোনো আনন্দ ছিল না, তাদের মুখে কোনো হাসি ছিল না। সেই ব্যাপারটা এখানে রূপকের মাধ্যমে, প্রতীকের মাধ্যমে ফুটে উঠেছে। তদানীন্তন পূর্ব পাকিস্তানের বাঙালি মুসলমানেরা পাকিস্তান আন্দোলনের মাধ্যমে পাকিস্তান আদায় করার পর ভেবেছিল তারা স্বাধীনতা অর্জন করেছে। ঠিক যেমন তাতারি একটি স্বাধীন জায়গা পেয়ে সে ভেবেছিল সে মনে হয় ঠিকই স্বাধীন। তাতারিকে খলিফা দাসত্ব থেকে মুক্ত করে দেন এবং একটা প্রাসাদ দেন। বোসানার সাথে তাতারির কথোপকথনে আমরা জানতে পারি বাঙালি মুসলমানদের মতো প্রাসাদ পেয়েও তাতারি আসলে প্রথমে খুশি হয়েছিলেন, কিন্তু বাঙালি মুসলমানদের যেমন তাদের ভুল ভাঙতে দেরি হয়নি যে পশ্চিম পাকিস্তানিদের অধীনে থেকে তারা কখনোই স্বাধীনতা পাবে না।
তাদের সুখ শান্তি মুখে হাসি কখনোই আসবে না। ঠিক তেমনি তাতারীও বুঝতে পেরেছিল। বাঙালি মুসলিমদের সেই আপাত স্বাধীনতার মূল্য তাদেরকে দিতে হয়েছিল ২ বাংলাকে ভাগ করার মধ্য দিয়ে। যেমন মেহেরজান এবং তাতারীকে ভাগ করে ফেলা হলো। যেমন পাকিস্তানের অধীনে আমরা স্বাধীনতা আন্দোলনের সময় আমরা কি করেছিলাম? ২ বাংলাকে পৃথক করে ফেলেছিলাম। আমরা চলে এসেছিলাম অর্ধেক বাংলাকে নিয়ে বাংলা পাকিস্তানের অধীনে, আর অর্ধেক বাংলা কিন্তু ভারতের অধীনে চলে গেল। আমরা হারালাম। যেমন তাতারী হারিয়েছিল তার অর্ধাঙ্গী মেহেরজানকে। বাঙালি মুসলিমদের সেই আপাত স্বাধীনতার মূল্য দিতে হয়েছিল ২ বাংলাকে ভাগ করার মধ্য দিয়ে, ঠিক যেমনটা তাতারীকে হারাতে হয়েছিল মেহেরজানকে। খলিফা মেহেরজানকে নিয়ে যান অন্দরমহলে এবং পরে নিজেই তাকে বিয়ে করে ফেলে। এভাবেই মেহেরজানকে তাতারী হারিয়ে ফেলে, আমরা যেমন অর্ধেক বাংলাকে হারিয়ে ফেললাম। তারপর তাতারী যেমন তার সুখ স্বাধীনতা, প্রকৃত সুখ স্বাধীনতা পেল না, ঠিক পাকিস্তানি শাসনামলে পশ্চিম পাকিস্তানিদের হাত থেকে বাঙালি মুসলিমরাও কিন্তু তাদের প্রকৃত সুখ স্বাধীনতা পায়নি। আসলে নামে মাত্র স্বাধীনতা পেয়েছিল। বছর না পেরোতেই বাঙালিরা বুঝে গিয়েছিল যে তারা আসলে স্বাধীন হয়নি। স্বাধীনতার একচ্ছত্র মালিক হলো পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানি শাসকরা তাদের যতটুকু স্বাধীনতা দিবে তার বাইরে তাদের যাওয়ার জো নেই। ঠিক যেমন দাসত্ব মুক্ত হয়েও তাতারী শহরের ফটক পেরোনোর অধিকার ছিল না। তাতারী যেমন একটি নিজস্ব শহর নামে মাত্র পেল, কিন্তু তার বাহিরে ইচ্ছা করলে বেরই হতে পারছে না। ঠিক তেমনি আমরা পশ্চিম পাকিস্তানিদের অধীনে থেকে আমরাও কিন্তু আমাদের স্বাধীনতা পাইনি। আমরাও আমাদের ইচ্ছা প্রকাশ করতে পারিনি, আমাদের পছন্দ মতো ব্যবসা বাণিজ্য করতে পারিনি, পছন্দ মতো এমনকি মন খুলে দুটো কথাও বলতে পারিনি। তাতারের অবস্থাও যা, তার মানে এখানেও প্রমাণিত হলো মুসলিম বাঙালিদের আমাদের অবস্থাও ঠিক পাকিস্তান আমলে তাই ছিল। বাংলাদেশের স্বাধীনতা বিষয়ে হুমায়ুন আজাদ কর্তৃক নেওয়া শওকত ওসমানের সাক্ষাৎকারটি প্রণিধানযোগ্য এক্ষেত্রে। সেখানে তিনি বলেছেন, মনে রেখো বাংলাদেশ দুবার স্বাধীন হয়, একবার পাকিস্তান রূপে, দ্বিতীয়বার বাংলাদেশ রূপে। পৃথিবীতে এই ঘটনা আর ঘটেনি। দুবার করে স্বাধীনতা, এটা একটা রেকর্ড বটে। পাকিস্তান অর্জনের ফলে এ দেশীয় বাঙালি মুসলমানদের মুখে যে হাসি ফুটেছিল তা টিকেনি। পশ্চিম পাকিস্তান তা টিকতে দেয়নি। সেই যে বাঙালির হাসি বিলুপ্ত হয়েছিল, তারপর আর তারা হাসতে পারছিল না। তাতারীর হাসির মতোই বাঙালির স্বাধীনতা ছিল ক্ষণস্থায়ী। স্বপ্ন ভঙ্গে হতাশ বাঙালিদের হাসি তাতারী মেহেরজানের প্রণয়োদ্ভব হাসির মতোই স্বপ্ন ফুরাতেই মিলে গিয়েছিল। তারপর পশ্চিম পাকিস্তান বাঙালিদের জন্য যা কিছুই করেছে, বাংলা ভাষাকে প্রাদেশিক রাষ্ট্রভাষার মর্যাদা দান, পূর্ব পাকিস্তানে শিল্প কারখানা স্থাপন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ, কোনটিই আর বাঙালিদের হাসাতে পারেনি। ক্রীতদাসের হাসি উপন্যাসের সবচেয়ে বড় চমৎকার ঘটনা বা চমৎকৃত ঘটনাটি অবশ্য এর ভূমিকা। গল্পের কথক আমাদের জানান এই গল্পটি আসলে আলেফ লায়লা ওয়া লায়লার একটি হারানো গল্প, যে গল্পটির পাণ্ডুলিপি তিনি দৈবক্রমে পেয়ে যান কোন এক সহপাঠিনীর বাড়িতে বেড়াতে গিয়ে। কথক আমাদের আরো বলেন যে আলেফ লায়লা ওয়া লায়লা বা সহস্র ও এক রাত্রির মূল পাণ্ডুলিপিটির নাম আসলে আলিফ লায়লা ওয়া লায়লা নে, মানে সহস্র ও দুই রাত্রি। এই গল্পটি হারিয়ে যাওয়ার ফলে সেই সহস্র ও এক রাত্রি হয়েছে। পাণ্ডুলিপিটি আবিষ্কারের এক লম্বা ফিরিস্তি দেন তিনি। হালাকু খানের বাগদাদ নগরী ধ্বংসের সময় এই পাণ্ডুলিপি আসে হিন্দুস্তানে। নানা হাত ফেরির পর পৌঁছায় শাহ সুজার কাছে। তিনি আরাকানে পলায়নের সময় পাণ্ডুলিপিটি মুর্শিদাবাদে এক উমরাহের কাছে রেখে চলে যান। সেখান থেকে জৌনপুরী ফরিদউদ্দিন সাহেব জৌনপুরী থেকে এটা উদ্ধার করেন। উপন্যাসটির শেষে জানানো হয় এইখানে পাণ্ডুলিপি ছিন্ন। বইয়ের শেষে যেখানে সাধারণত সমাপ্ত লেখা হয়, সেখানে লেখা হয়েছে অসমাপ্ত। ক্রীতদাসের হাসি উপন্যাসটির উপস্থাপনায় এই গল্পটির অবতারণা তথা লুকোচুরিকে আমরা সহজেই অনুমান করতে পারি।
পাকিস্তানি সামরিক শাসকবর্গ যাতে প্রথমে উপন্যাসটির মোটিভ বা উদ্দেশ্য বুঝতে না পারে, সেজন্য এই প্রচেষ্টা। লেখক এ ব্যাপারে ১৯৯৫ সালে পুথিগড় লিমিটেড প্রকাশনী থেকে প্রকাশিত বইটির ভূমিকায় লিখেছিলেন, "জুয়ারির মতো আমি দান ধরেছিলাম, হয় জয় অথবা সর্বনাশ সুনিশ্চিত। জিতে গিয়েছিলাম শাসক শ্রেণীর মূর্খতার জন্য।" একই বছর বছরের শ্রেষ্ঠ উপন্যাসের পুরস্কার পায় ক্রীতদাসের হাসি। এবার তোমরা এই পুরো কাহিনীটি কয়েকবার আবার শোনো। দেখো তোমাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা। যদি জিজ্ঞাসা থাকে আমাকে জিজ্ঞাসা করো। তোমাদেরকে একে একে তোমাদের সকল প্রশ্নের উত্তর দেয়া হবে। তোমরা আগে ভালো করে নিজেরা বুঝতে চেষ্টা করো। তোমাদের সাথে এই ব্যাপারে আগেও আমরা অনেকগুলো ক্লাসে কথা বলেছি। আচ্ছা, আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আমাকে জিজ্ঞাসা করো। আমি তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। আপাতত এখানেই রাখছি।